আমি যখনই কিছু রচনা করতে গেছি বা সম্পাদনা করতে গেছি কোনো বিষয়ের উপরে, আমি সে বিষয়ে যথেষ্ট নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি, গবেষণা করেছি, ক্ষেত্র সমীক্ষা করেছি। এটা না করে আমি কখনো কোনো কাজে হাত দেওয়াটা উপযুক্ত বলে মনে করিনি। এরকম হয়েছে যে আমি বলেছি যে কোনো সংকলন তার জন্যে যাওয়া বা কোনো লেখা তার জন্যে যেখানে যেখানে যাওয়া দরকার সেটা আমি গেছি, এবং সেখানে আমার বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতাগুলো গুরুত্বপূর্ণ। একবার যখন আমরা ঠিক করলাম যে বাঙালির ইতিহাস, বাঙালির তো ইতিহাস নেই, তো বাঙালির ইতিহাস রচনার একটা চেষ্টা বরাবর, একটা আগ্রহ আমার ছিল। তো যখন এই নমশূদ্র সমাজের ইতিহাস রচনার একটা সুযোগ আমাদের সামনে এলো, তখন আমার মনে হলো যে বিভিন্ন জায়গায় যাওয়া দরকার। অনেককে বলেছিলাম অনেক জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ করতে, কিন্তু অধিকাংশই দেখা যায় যে তারা কোথাও গিয়ে তথ্য সংগ্রহ করতে চান না, অলস প্রকৃতির। এইটা আমার কাছে খুব কষ্টদায়ক মনে হয়। তো বিশেষত এই নমশূদ্র সমাজের ইতিহাস সংগ্রহ করার জন্যে আমি পূর্ববাংলা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের অনেক জায়গায় পরিক্রমা করি। কয়েকটি কথা সেই প্রসঙ্গে বলাটা খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমি যেমন ময়মনসিংহ গেছি, ঢাকা গেছি, রাজশাহী গেছি, যশোর, খুলনা, ফরিদপুর, এ তো গেছি। আবার পশ্চিমবঙ্গের যারা নমশূদ্র সমাজের মানুষ, তাদের খোঁজখবর নেবার জন্যে হাওড়া, হুগলি, মেদিনীপুর, তার অনেকগুলো গ্রামে গ্রামে আমরা গেছি। সেখানেও তো আমার সঙ্গে নির্মলেন্দু শাখারু বলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন গবেষণা করেছি তিনি ছিলেন। আবার যখন বাইরের জায়গায়, গয়াতে আমরা জানি যে যারা যান তাদের একটা তথ্য, গয়াতে যারা যারা গেছেন তাদের পূর্বপুরুষের তথ্য সেখানে লিপিবদ্ধ থাকে। তো এই যে নমশূদ্র সমাজ, তাদের যে এরকম একটা ধারণা আছে যে নমশূদ্রদের নামটা অনেকেই, এই গত পরশুদিন আনন্দবাজারে গৌতম চক্রবর্তী যে আর্টিকেল, তাতে তিনি লিখেছেন মতুয়াদের সম্পর্কে লিখতে গিয়ে যে 1885 সালের পরে নমশূদ্র নামটা এসছে। তো এরকম নানান বিভ্রান্তি ছিল। এখন কেউ গবেষণা করেন না, এটা একটা মুশকিল। ফলে গয়াতে কি আছে সেটা জানার জন্যে অনেককে বলেছিলাম, যাইনি। ফলে আমি সুনীল মণ্ডল এবং গোপাল বিশ্বাসকে নিয়ে আমরা গয়ায় যাই। আশ্চর্যজনকভাবে সফল হই। সেখানে যারা পাণ্ডারা ছিলেন তাদের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে নেওয়ার সুযোগ পাই। খুবই মানে তারা আমাদের খুবই ভালোভাবে গ্রহণ করেন, এবং সেখানে পিণ্ড দিইনি। তাদের কোনো ব্যবসায়িক স্বার্থ সেখানে ছিল না, কিন্তু তারপরেও তাদের সঙ্গে কথা বলে, আমার সঙ্গে কথা বলে তাদের এত ভালো লাগে যে তারা আমাকে তাদের পুরনো খাতাপত্র খুলে দেখান। এইটা একটা বিরল সুযোগ আমি পেয়েছি, এবং সেখানে সেই পুরনো খাতাপত্র, যেটা হিন্দি লিপিতে, কাইথি লিপিতেও লেখা, তো কাইথি লিপিটা উদ্ধার করতে পারিনি। কাইথি লিপি ওখানেও এখন সবাই জানেন না, 2-3 জন মাত্র জানেন। তার মধ্যে এরকম একজনের সঙ্গেও সেখানে আমাকে তারা পরিচয় করিয়ে দিন। তিনিও একজন পাণ্ডা, তিনি কাইথি লিপি জানেন। তার কাছ থেকে কাইথি লিপির বর্ণমালা সেটাও আমি নিয়ে আসি, এবং সেখানকার নমশূদ্রদের সম্পর্কে যে তথ্যগুলো সেটা সেখান থেকে সংগ্রহ করি। আর একটা সুযোগ আসে, এই যে মতুয়াদের যে প্রতীক হস্তি দমনকারী সিংহ, এই হস্তি এবং সিংহের যে একটা প্রতীক থাকে, তা আমি যখন এই নানান বিষয়ে খোঁজখবর করছি, তখন চন্দ্রপুর মহারাষ্ট্রের মধ্যে নাগপুর থেকে আরও 100 কিলোমিটারের মতো দূরত্ব, সেইখানে সেখান থেকে আমাকে একজন জানান যে আপনি একটা লেখা এটা লিখেছিলেন,
তো ওইরকম একটা প্রতীক মনে হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি। তো সঙ্গে সঙ্গে আমি সেখানে চলে যাই। সেখানে গণ্ড রাজাদের যে ওই চন্দ্রপুরটা হচ্ছে গণ্ড রাজাদের রাজধানী, তার যে সিংহদুয়ার, সেই সিংহদুয়ারে আমি দেখলাম সত্যিকারের ওই সিংহ হস্তির যে প্রতীক, সেই প্রতীক তাদের ওখানে আছে। ফলে এই যে হাজার হাজার মাইল দূরে মতুয়া আন্দোলন গড়ে উঠছে, যেখানে হরিচাঁদ ঠাকুর তার যে প্রতীক আর গণ্ড রাজাদের সিংহদুয়ারের যে প্রতীক, এটা এক হয়ে যাচ্ছে। ফলে এই গণ্ডর সভ্যতা বা গণ্ডদের যে সংস্কৃতি, তার সঙ্গে মতুয়া সংস্কৃতি কোথাও একটা যোগ আছে কিনা, এইটা আমার মাথায় নতুন করে আবার এলো, একটা সংযোগ আমি যেন খুঁজে পেলাম। এটা একটা আবিষ্কার বলা যায়, গবেষণা ক্ষেত্র সমীক্ষা করতে গেলে এই আবিষ্কারটা পাওয়া যায়। ফলে গণ্ডদের নিয়ে আরও কিছু তথ্য সংগ্রহ করা দরকার। শরীর খারাপ হয়ে যাওয়ার দরুন আমি আর যেতে পারিনি। পরবর্তীকালে জব্বলপুর যখন গেছি, গণ্ডদের গ্রামেও গেছিলাম, কিন্তু আরও বেশি গবেষণা করা দরকার রয়েছে। পূর্ববাংলায় গবেষণা করতে গিয়ে কয়েকটি মজার জিনিস পেয়ে যাই, সেটা বলা দরকার একটু এই সুযোগে। সেটা হচ্ছে ময়মনসিংহ, ঢাকা ইত্যাদি। ময়মনসিংহেতে নমশূদ্রদের একটা প্রচুর পুরনো বসতি ছিল সেখানে। তো তাদের সঙ্গে এই অঞ্চলের, এই যশোর, খুলনা, বরিশালের যে নমশূদ্র জনগোষ্ঠী, তাদের সঙ্গে আচারগত, সংস্কৃতিগত কিছু মানসিক কিছু তফাৎ আমি লক্ষ্য করেছি। ওখানকার ওই অঞ্চলে ওরা যখন নম বা নমদাস বা নমশূদ্র টাইটেলেই এটা ব্যবহার করতেন, ইদানিং সেটা ব্যবহার করছেন না। ফলে আমরা যখন জিজ্ঞাসা করছি, তখন ওই নমদাস, নমশূদ্র এদের আর পাচ্ছি না, সরকার, রায় ইত্যাদি। তো ওদের যখন বললাম যে আমরা তো এই লোকদের খুঁজছি, তখন বললো আমরাই সেই লোক। ফলে এই যে তাদের যে বিবর্তন, এই বিবর্তনের ইতিহাসটাও একটা খুব চমকপ্রদ, এবং সেটা খুঁজলাম, সেটা পেলাম। আমি তাদের শতবর্ষের যে ইতিহাস, সেটা সংগ্রহ করার চেষ্টা করলাম। এভাবে বেশ নতুন নতুন তথ্য সেখানে আমি পেয়েছি, সেটা একটা বিষয়। আবার এই জিনিসটা, একই জিনিস আমি লক্ষ্য করেছি যে যশোরে যখন এসছি, 11 খান বা অন্য অন্য জায়গায় যখন গেছি, তখন দেখেছি যে পদবি পরিবর্তন করার চেষ্টা হচ্ছে মানুষের মধ্যে, একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স, যে আমি আমার টাইটেল দেখে লোকে মনে করবে আমি শূদ্র সমাজের মানুষ, এইটা থেকে লোকে পালাতে চাইছে। অথচ এরাই হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠীর মানুষ, কিন্তু এরাই নিজেদের পদবি লুকিয়ে আত্মগোপন করতে চাইছে। এটা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যেও দেখেছি। তো এই যে নিজেদের ইতিহাস নিজেরা জানে না, একটা কত সমৃদ্ধ ইতিহাস, সেটা আমরা জানি না বলেই এটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে মানুষ ভোগে। সেই জন্য মনে হয়েছিল যে এই ইতিহাসগুলোর সূত্রগুলোর সন্ধান করা দরকার। এখানেই এইবারই উৎপল বিশ্বাস, মিন্টু মণ্ডল, ঢাকার অ্যাডভোকেট, এরা ঢাকার সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, এরা আমাকে খুব হেল্প করেছিল। বিশেষত উৎপল বিশ্বাস, ও আমার সঙ্গে বরাবরই ছিল। একদম ময়মনসিংহ থেকে, ঢাকা থেকে, ফরিদপুরের যে অঞ্চলে, বিশেষত রাজৌর অঞ্চল, নড়াইলেও ছিল, রাজৌর অঞ্চলে যেখানে আমরা সমীক্ষা করেছি, এই রাজৌর অঞ্চলের আমগ্রাম, অনেকেই জানে যে 1873 সালে যখন 4 মাসব্যাপী নমশূদ্র ধর্মঘট হয়, তার একটা কেন্দ্রবিন্দু ছিল এই রাজৌর আমগ্রাম। কিন্তু এই আমগ্রামটা কোথায়, বহুদিন এটা লোকে খুঁজে পায়নি। ইতিহাসে অনেক ভুলভাল লেখা হয়েছে, কোথায় এটা, বরিশালে না কোথায় ইত্যাদি। তারপরে ইনি যিনি এর প্রধান একজন ব্যক্তি ছিলেন, চরণবাবু, সেই চরণবাবুর নাম পদবী নিয়েও একটা ধোঁয়াশা ছিল। সরকারি নথিতে চরণ সপা লেখা আছে। তো আমরা দেখলাম যে ওখানে আসলে তাকে ট্যাপা, হয়তো শরীর স্বাস্থ্য খুব গোলগাল ছিল, এই জন্যে যা হয় আমাদের দেশে তাকে চরণ ট্যাপা নামে তিনি খ্যাত ছিলেন। কিন্তু তিনি, তার বংশের লোকেরা অন্য পদবি ব্যবহার করেন, জয়ধর, বিশ্বাস টিশ্বাস ইত্যাদি ব্যবহারও করেন। আমরা তার বাড়িতে গেলাম উৎপলের সহযোগিতায়, ওখানকার একজন উকিলের সহযোগিতায়। আমরা পুরনো সেই রেকর্ড, তার যেই জমির খাজনার বা দাখিলার যে রেকর্ড, সেইটা সেই 100 বছরের বেশি আগের সেই ডকুমেন্ট, সেটা উদ্ধার করতে পারি। তার বাড়িতেও যাই এবং তার বংশধরদের কাছ থেকে কিছু, তারাও অনেকে জানেন না,
সেইখানে ওই জয়ধরদের জ্ঞাতি সম্মেলন হচ্ছিল সেই বাড়িতে। তখন আমি যখন সেখানে যাই তখন তারা দু একজন আমাকে চিনে ফেলেন। তো তারা বলেন যে এখানে কিছু বলুন তখন আমরা বললাম আমরা তো আপনাদের মানুষের ইতিহাস খুঁজতে এসেছি। তারা বললো আমরা তো এই ইতিহাসটা জানি না। অর্থাৎ 1873 সালে যেটা এসছে 2017-তে এসে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী প্রজন্ম তার খবরটাই রাখে না। তাদের কাছে যখন আমরা বললাম এইটা, তখন সেইখানে সেই পুরনো মন্দির সেটা আছে। উনি ওই চরণবাবু নৌকোর ব্যবসা ছিল, বড় ব্যবসা ছিল, এ সমস্ত গল্প তারা জানে। কিন্তু ওই যে তার মায়ের শ্রাদ্ধে ভদ্রলোক শ্রেণী উচ্চবর্ণের মানুষেরা আসতে চায়নি, ঘৃণা সহকারে বর্জন করেছিল, তার বিরুদ্ধে যে আন্দোলনটা শুরু হয়েছিল সেই খবরটা তারা আর মনে রাখেননি। তো এই যে লিঙ্কটা করে দেওয়া, ইতিহাসের যে লিঙ্কটা করে দেওয়া এবং এই যে তথ্যগুলো খুঁজে পাওয়া, আরও অনেক তথ্যের নড়াইলে আমরা পেয়েছি, 11খানে পেয়েছি। তো তারপরে পশ্চিমবঙ্গের গ্রামে ঘুরতে গিয়ে যে তথ্যগুলো পেয়েছি, আমার মনে হয় যে যে কোনো কাজে, যে কোনো গবেষণার ক্ষেত্রে যদি আমরা ক্ষেত্র সমীক্ষার উপরে জোর দিই তাহলে অভাবিত কিছু প্রাপ্তি আমাদের হওয়া সম্ভব। সেইটা আমি আগামী প্রজন্মের যারা মানুষ তাদের বলবো যে এই ঘরের ভেতর বন্দি থেকে বইয়ের ভিতরে মুখ বুজে শুধু গবেষণা করলে হবে না, মাঠে ময়দানে নাচতে হবে। তাহলে বিশেষত আমি এইটা হরিচাঁদ ঠাকুরের 200 বছরের যে সংকলন করতে গিয়ে সে সময় আমি বহু জায়গায় ঘুরেছিলাম। আমি বলেছি আমার মেয়েকে নিয়ে আমি গেছিলাম, বহু জায়গায় ঘুরেছিলাম এবং বহু তথ্য সেখানে পাওয়া গিয়েছিল। ফলে আমরা সমৃদ্ধ হব যদি ক্ষেত্র সমীক্ষা, বাঙালির ইতিহাস চেতনায় ভারতবর্ষেরই ইতিহাস চেতনা খুব কম। ফলে সেক্ষেত্রে এখনও অবধি যেটুকু আছে সেটুকু যদি আমরা কুড়িয়ে কাছিয়ে এক জায়গায় করতে পারি, আমরা মনে করি এখনও অনেক কিছু করা সম্ভব। আমার নিজস্ব লেখালেখির পাশাপাশি সম্পাদনা কাজেও আমাকে প্রচুর সময় ব্যয় করতে হয়েছে। নিখিল ভারত পত্রিকা, সেটা একটা দীর্ঘদিন ধরে সেটা সম্পাদনা করেছি। 1978 সালে যার সূচনা হয়েছিল বীরেন বিশ্বাস, আমার শিক্ষক মশাই বীরেন্দ্রনাথ বিশ্বাসের হাত ধরে নিখিল ভারত। তখন গোটা ভারতবর্ষে যে উদ্বাস্তু মানুষ তাদেরকে তাদের দুঃখ যন্ত্রণা সেটা প্রকাশ করা, পাশাপাশি তাদের মধ্যে একটা ঐক্য স্থাপন করা, এই কাজটা সেই সময় করি। উনি মারা যাওয়ার পরে পত্রিকাটা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে উৎপল বিশ্বাস, সুবোধ বিশ্বাস, বীরেন বিশ্বাসের 2 ভ্রাতুষ পুত্র, তাদের উদ্যোগে আবার পত্রিকাটা আমরা শুরু করি। 1999 সাল থেকে আবার পত্রিকাটা প্রকাশ শুরু করি। তো সেই পত্রিকাটা দীর্ঘদিন সেই পত্রিকাটা চালিয়ে গেছি, যেটা গোটা ভারতবর্ষে এই পত্রিকাটা আমাদের এই উদ্বাস্তু মানুষদের কাছে পৌঁছে যেত। এছাড়া আরও যে কিছু সম্পাদনাগুলো করতে হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের 150 বছরে চতুর্থ দুনিয়া থেকে একটি পত্রিকার বিশেষ 150 বছরের একটা সংকলন করি। সেটা নিয়েও আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল, প্রচুর তথ্য সংগ্রহ করতে হয়েছিল। এরপরে এই যে অন্তজ বর্গের যে বিশিষ্ট বরেণ্য মানুষেরা, তাদের নিয়ে কখনো কোনো কাজ হয়নি। ফলে তাদেরকে বৃহত্তর পাঠক সমাজের বা মানুষের কাছখানে নিয়ে আসার যে চেষ্টা সেটা করতে হয়েছিল। সেখানে লোককবি বিজয় সরকার, তাকে নিয়ে একটি সংখ্যা আমরা করি, সেটাও প্রচুর কষ্টসাধ্য একটি ব্যাপার ছিল। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, তাকে নিয়ে একটা সংখ্যা করি, সেটাও। এবং তার 100বর্ষ আমরা 7 দিনব্যাপী অনুষ্ঠান করি মসলন্দপুরে। কলকাতাতেও সমাবেশ, সম্মেলন, সেমিনার ইত্যাদি হয়। আর অদ্বৈত মল্লবর্মণ, তাকে নিয়েও বিশেষভাবে কাজ হয়েছে। এভাবে বিশেষ সংখ্যাগুলো সম্পাদনা করতে হয়েছে। আর এরপরে আরেকটা কাজ যেটা হয়েছে সেটা হচ্ছে বিজয় সরকার, অনেকেই জানেন না যে বিজয় সরকার 2013 সালে মরণোত্তর বাংলাদেশের অন্যতম সেরা সম্মান 21শে পদক লাভ করেন। এই 21শে পদক
প্রাপ্তির পিছনে একটি বড় অবদান আছে। বিজয় সরকার স্মারক পত্রিকা একটা আমরা নিয়মিত প্রতি বছর এটা করতাম। এটার পিছনে মূলত কাজল অধিকারী, বিজয় সরকারের জ্যেষ্ঠ পুত্র, তার অবদানটাই প্রধান। তিনি সহযোগিতা না করলে এই পত্রিকা প্রকাশ করা যেত না। আর্থিক বা লেখা জোগাড়ে তার একটা বড় ভূমিকা ছিল। আমার কাজ ছিল এটাকে শুধু সম্পাদনা করে প্রকাশ করা। কিন্তু এই পত্রিকাটা বাংলার, এপার বাংলার যারা বুদ্ধিজীবী মানুষ এবং ওপার বাংলার যারা বিশিষ্ট লেখক বুদ্ধিজীবী, তাদেরকে এর সঙ্গে যুক্ত করা হয়। তারা বিজয় সরকার সম্পর্কে জানার সুযোগ পান। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজলদা এই পত্রিকাটা পৌঁছে দিতেন। ফলে একটা সবার এই বিজয় সরকার সম্পর্কে নতুন করে ভাবনা চিন্তার সুযোগ গড়ে ওঠে। তারা লেখালেখি করেন। তারপরে তারা উপলব্ধি করেন যে বিজয় সরকারের যে সাংস্কৃতিক ক্ষেত্রে বিজয় সরকারের যে অবদান, তার জন্যে তার একটি বিশেষ সম্মান প্রয়োজন রয়েছে। তারপরে তিনি ওই 21শে পদকটা, মরণোত্তর 21শে পদক পান। সুতরাং এই যে সম্পাদনা, তারও একটা পরিতৃপ্তির বিষয় হচ্ছে এই যে এই কাজটি করা গেছিল। আবার এই বিজয় সরকারের শতবর্ষের অনুষ্ঠান যেটা হয়েছিল ব্যারাকপুরে, সেই অনুষ্ঠানে আমার তৃপ্তি হয়নি। ফলে কলকাতায় বড় করে কী করে করা যায় সেই চেষ্টা নিয়েছিলাম। এবং সেখানে তৎকালীন মন্ত্রী সুভাষ চক্রবর্তী, তিনি এবং ত্রিপুরার শিক্ষা সংস্কৃতি মন্ত্রী অনিল সরকার, তাদের বড় অবদান। তারা হেল্প করেছিলেন, পেছনে দাঁড়িয়েছিলেন। ফলে এই সেই কাজটা করা গেছিলো। সেখানেও কাজলদা, নীতিশ বিশ্বাস মশাই, আরও কয়েকজন বন্ধু ছিল আমার, তারা একটা বড় ভূমিকা নিয়েছিল। ডক্টর সুবোধ রায় তখন কলকাতায়। তো এরা সবাই মিলে পেছন থেকে হেল্প করে। এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একদিন দুপুর 12টা থেকে রাত্রে 9টা অবধি সমানে লোকসংস্কৃতির, লোকসঙ্গীতের, লোকনৃত্যের আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ টিমগুলো সেখানে এসে এই বিজয় সরকার উপলক্ষে, বিজয় সরকারের শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠান করে। তাতেই বিজয় সরকারের যে মানে পরিচিতি আরও অনেক ব্যাপক হয়। পরবর্তীকালে আব্বাস উদ্দিনের ছেলে মুস্তাফা জামান আব্বাসী, ফেরদৌসী রহমান পর্যন্ত এই বিজয় সরকারের অনুষ্ঠানে আমাদের এখানে এসছেন, কেউটিয়াতে এসছেন, সহযোগিতা করেছেন অবশ্যই সুভাষ চক্রবর্তী। তো এই যে কাজগুলো, ওই পত্রিকাটা সম্পাদনা এবং আরও পরবর্তীকালে আরও অনেকগুলো সম্পাদনা, বীরেন্দ্রনাথ বিশ্বাসের আলোর পথিক, বীরেন্দ্রনাথ বিশ্বাস যিনি উদ্বাস্তু আন্দোলনের অবিসংবেদী নেতা, যাকে আলোর পথিক আমরা বলি, যার শিক্ষা আন্দোলন, যার উদ্বাস্তু মানুষের অধিকার রক্ষার আন্দোলন, স্মরণীয় আন্দোলন, তাকে নিয়ে একটি বই আলোর পথিক বীরেন্দ্রনাথ, এটা সম্পাদনা। এছাড়া আরও অনেক সম্পাদনা করেছি। এই সম্পাদনার কাজের পেছনে আমার যে মৌলিক সাহিত্য সৃষ্টি, তার পাশাপাশি এই সম্পাদনা এবং এই কাজগুলো করতে গিয়েও অনেক সময় ব্যয় হয়েছে। তাতে আমার মৌলিক সাহিত্য সৃষ্টির হয়তো কিছু ক্ষতি হয়েছে, বা আরও অনেক হয়তো আমি তৈরি করতে লিখতে পারতাম, সেটা পারিনি। কিন্তু আমি মনে করি যে এই যে কাজগুলো, এটা যদি না করতাম বা হাত না দেওয়া হতো, তাহলে এইগুলো একেবারেই অন্ধকারে থেকে যেত। সুতরাং আমি মনে করি যে এই কাজগুলো আমার এই সামান্য জীবন সীমায় এই কাজগুলো একটি গুরুত্বপূর্ণ কাজ। উজানতলির উপকথা, এই উপন্যাসটির সম্পর্কে অনেকেই জানতে চান। কিভাবে এই উপন্যাস রচনা করার পরিকল্পনা আমার মাথায় এলো। প্রথমেই জানিয়ে রাখি যে আমার প্রথম গল্পগ্রন্থ ছিল মধুমতি অনেক দূর। তাতে একটি গল্প ছিল মধুমতি অনেক দূর নামেই, যাতে দেশ বিভাগের বেদনা, আত্মীয় স্বজনদের ছেড়ে আসার যে যন্ত্রণা, সেটা সেই ছোট গল্পে ধরা পড়েছিল। হেলেঞ্চার বাদল সরকার মধুমতি নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করতেন।
ওরা ওই গল্পগ্রন্থের জন্যে আমাকে মধুমতি সাহিত্য পুরস্কার দেন এবং সে সময়ে সকলেই প্রায় আবেদন জানিয়েছিলেন যে এই সংক্রান্ত আরও কিছু লেখালেখি যদি আমি করি তাহলে তারা খুশি হবেন। তো এভাবে নানান মানুষের আবেদনের ভিত্তিতে আমারও মনে হয়েছিল যে আমি আগেই বলেছি যে স্কুল জীবনের শেষ পর্বে আমাকে পূর্ব বাংলায় যেতে হয় এবং সেখানে একটা নতুন জগৎ, নতুন জীবন, নতুন সংস্কৃতি আমি দেখতে পাই। তো মনে হয়েছিল যে এই যে দূরত্বটা তৈরি হয়ে গেল, সেখানে আমার জন্ম, অথচ তার সঙ্গে কোনো সংযোগের আর কোনো সুযোগ আমাদের সামনে খোলা নেই। এই যে মানুষের মধ্যে যে কৃত্রিম বিভাজন, তা আমার আত্মীয়তার উপরে, তা আমার সংস্কৃতির উপরে, আমাদের ইতিহাসের উপরে, আমাদের ভৌগোলিক সীমারেখার উপরে যে প্রভাবটা ফেললো, সেটা নিয়ে একটা বড় ধরনের কাজ করার ইচ্ছা তখন থেকেই আমার মনে জাগরুক হয়। তো আমি শুরু করি, প্রথম উপন্যাসটা যখন শুরু করি তখন এর নাম ছিল মধুমতির কান্না। প্রায় 10 বছর ধরে আমি এটা লিখে চলি। অনেক বড়ও হয়, কিন্তু সেটা যখন আমার মনে হলো যে ছাপা দরকার, সেই সময় আমার মনে হলো যে ঠিক নয়, এটাকে আবার নতুন করে আমাকে লিখতে হবে। কেন এটা মনে হলো? কারণ ইতিমধ্যে শুধু দেশ বিভাগ নয়, তখন দলিত সাহিত্য আন্দোলনের সঙ্গে আমি যুক্ত হয়েছি এবং সেই আন্দোলনের মধ্যে গিয়ে আমাদের দেশ, আমাদের সমাজ সম্পর্কে আরও অনেক নতুন নতুন তথ্য, নতুন নতুন দৃষ্টিকোণ, ভাবনা, তা আমাকে বিচিত্র দিকে এগিয়ে নিয়ে চলেছে। সুতরাং আমি সমাজকে আরও গভীরভাবে বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছি। তো মনে হলো যে এটা করা দরকার। আর একটা জিনিসও সেই সময় ছিল, আমরা যখন দলিত সাহিত্য আন্দোলন করছি তখন ভদ্রলোক বাঙালি লেখকেরা তারা অনেকে এটা বলতেন যে দলিত সাহিত্যের যে অংশ তা কিছু কবিতা এবং কিছু আত্মস্মৃতিমূলক, আত্মজৈবনিক কিছু রচনার বাইরে তারা বেশি কিছু করতে পারেননি, উপন্যাস তো লিখতেই পারেননি, ছোটো গল্প কিছু হলেও। তখন থেকেই একটা জেদ আমার মাথায় চেপেছিল যে একই সঙ্গে এই দুটো জিনিসকে আমাকে ধরতে হবে। তো তখন আমি বাংলা সাহিত্যে, আমি সাহিত্যের ছাত্র, অনার্স এমএ পড়াকালীন সময়ে অনেক উপন্যাস বাংলা সাহিত্যের পড়তে হয়েছে। কিন্তু আমার এই সময় আবার মনে হলো যে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখকদের শ্রেষ্ঠ উপন্যাসগুলো আরেকবার আমি নতুন করে পড়ে আমাকে জানতে হবে যে কোন গুণে সেগুলো মানুষের কাছে সমাদৃত হয়েছে বা কেন এত উল্লেখযোগ্য। তো অন্তত প্রতিটি লেখকের দুটি করে উপন্যাস, বা যার একটি আছে, যেমন অদ্বৈত মল্লবর্মণের ওই একটি তিতাস একটি নদীর নাম, এরকম বাংলা সাহিত্যের মানে আধুনিক যুগে, রবীন্দ্রনাথের কথা আমি বলছি না, তার পরবর্তী যুগের আধুনিক বাংলা উপন্যাসের মধ্যে যারা, মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও তার পরবর্তীকালের সকলেই, আমি সমস্ত উপন্যাসগুলো পড়ে আমার একটা ধারণা হলো যে তারা কিভাবে তাদের উপন্যাসকে বিন্যস্ত করেছেন এবং আমার সমাজ, সংস্কৃতি, দেশকে, দেশের মানুষকে কোন দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছেন বা দেখতে ব্যর্থ হয়েছেন। তখন আমার মনে হলো যে জায়গায় তারা ব্যর্থ হয়েছেন, যে জায়গায় তারা পৌঁছাতে পারেননি, সেই জায়গাটা আমাকে পৌঁছাতে হবে। অর্থাৎ যে অনালোকিত জায়গায় তারা আলোকপাত করতে পারেননি, সে দায়িত্বটা আমার। তারপরেই উজানতলির উপকথার পরিকল্পনা এবং আবার নতুন করে আমি লিখতে শুরু করি
পুরনো উপন্যাস থেকে অনেক অংশ নেওয়া। উপন্যাসের দুটি খণ্ডেই ওই পুরনো উপন্যাসের অনেক অংশ এখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু এই উপন্যাসটা করতে গিয়ে আমাকে বহুবার তৎকালীন পূর্ববাংলায় চলে যেতে হয়েছে। বারংবার মানুষের কাছ থেকে তথ্য জানার চেষ্টা করেছি, জীবনের ঘটনা জানার চেষ্টা করেছি, নানান উপকথা যেগুলো মানুষের স্মৃতিতে ছড়িয়ে রয়েছে সেগুলোকে ধরবার চেষ্টা করেছি। তো এইভাবে যখনই গ্রীষ্মের ছুটি বা পুজোর ছুটি হতো তো আমি চলে যেতাম। গিয়ে এখানে আমি উল্লেখ করতেই পারি যে মহিলারা যারা বয়স্ক মহিলা, তাদের অনেককে আমার ইন্টারভিউ করতে হয়েছে। কিন্তু অতি সাধারণ মানুষ তো তারা। তাদের যখন আমি বলি যে আপনি এই ছড়াটা একবার বলুন তো, বা এই ধাঁধাটা আমাকে একটু শোনান তো, তারা কিন্তু তখন আর বলতে পারেন না। তারা বলে ওইভাবে আমাদের হবে না, আমরা কথার মধ্যে মধ্যে শ্লোক বলি, যখন এসে যায় স্বতঃস্ফূর্তভাবে এসে যায়। তো এভাবে তুমি বললে আর আমরা মনে করে একটা বলবো, এটা বলতে পারবো না। তো ফলে হয়েছে কি, তারা যখন ওই অন্য মহিলাদের সঙ্গে আড্ডা মারছে তখন ওই কথায় কথায় কথার ছলে সেই সমস্ত শ্লোকগুলো বা সেই সমস্ত উপমাগুলো তখন তারা তুলে আনছে, আর আমি তখন সেগুলো নোট করে নিচ্ছি তাদের প্রায় অজান্তে। মানে এভাবে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এছাড়া আমার বললাম ওই প্রথম যখন মধুমতির কান্নাটা আমি লিখি সেই সময়ও কিছু তথ্য সংগ্রহ করা ছিল, এবং অনেক মানুষের সাক্ষাৎকার আমার নেওয়ার সুযোগ হয়েছিল। তাদের কাছ থেকে আসলে আমি সেই পুরনো দিনের গল্প, পুরনো দিনের সমাজ, মন মানসিকতা এটা বোঝার চেষ্টা করতাম। এমনও হয়েছে যে 1920-র দশকে যে পদ্মবিলিয়া দাঙ্গা হয়, সেই দাঙ্গার কাজিয়া বলি আমরা, দাঙ্গা তো না, ওটা কাজিয়ে ছিল দুটো পক্ষের মধ্যে, হিন্দু এবং মুসলমান। জসিমউদ্দিন তার এক কাব্যে এই কাজিয়ার উল্লেখ করেছেন। তো তাতে অংশ নিয়েছিলেন এমন একজন প্রাচীন মানুষের সাক্ষাৎকারও আমার নেওয়ার সুযোগ হয়েছিল। তিনি একজন নামকরা সর্দার ছিলেন। তো এইভাবে তারপরে ওই উপন্যাসে যে সুধন্য বাউলির কথা আছে, এটা সব জীবন্ত চরিত্র। সুধন্য বাউলিকে আমি নিজে দেখেছি, তার পরিচয় আমি জানি, তার সঙ্গে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে। তো এইভাবে উপাদান সংগ্রহ করে দীর্ঘ 10 বছর ধরে উপন্যাসটা আমি রচনা করেছিলাম, এবং আমি মনে করেছিলাম তাতে শুধুমাত্র দেশভাগের যন্ত্রণাটাই ধরা পড়বে না, যে নির্জন জল জঙ্গলকে তারা জনপদে তৈরি করেছিলেন, সেই জনপদকে আবার একদিন রাজনৈতিক কারণে তাদের ফেলে চলে যেতে হচ্ছে। এই যে দীর্ঘ প্রচেষ্টা, 7 পুরুষের তৈরি করা যে ভিটে, যে বসতবাটি, যে ফসলের জমি, যে জনপদ, তাকে ফেলে আবার চলে যেতে হচ্ছে, এই যন্ত্রণাটা তুলতে হলে তাদের সংস্কৃতির গভীরে পৌঁছানো দরকার। যে সংস্কৃতিকে তারা ওইখানে বসে তৈরি করেছিলেন, ওই মাটির সঙ্গে মিলিয়ে, ওই জনপদের সঙ্গে, ওই জল জঙ্গল আকাশ তার সঙ্গে মিলিয়ে। আমি একটা জিনিস মনে করি, এই উপন্যাস লিখতে গিয়ে যেটাকে আমি বিশেষ গুরুত্ব দিয়েছিলাম, সেটি হচ্ছে কোনো সমাজ তাকে দূর থেকে বা বাইরে থেকে দেখে কিন্তু তার সবটা বোঝা যায় না। কোনো সমাজকে পরিপূর্ণভাবে বুঝতে গেলে, কোনো জীবন বা কোনো জনগোষ্ঠীর জীবনযাত্রা তাকে সঠিকভাবে বুঝতে গেলে তার সংস্কৃতির গভীরে পৌঁছানোর প্রয়োজন আছে। যিনি সেই সংস্কৃতির গভীরে পৌঁছতে পারেননি, তিনি সেই জীবনের মূল সত্যটিকে কখনোই তুলে আনতে পারবেন না। এটি আমি বিশেষভাবে লক্ষ্য করেছিলাম, গুরুত্বও দিয়েছিলাম। আমি উজানতলীর উপকথায় সেই কাজটিকে আমি পরিপূর্ণভাবে করার চেষ্টা করেছি। কারণ আমি দেখেছি যে এটা আমরা জানি যে নদীকেন্দ্রিক
মৎস্যজীবীদের কেন্দ্র করে বাংলায় 2-3টি যে উপন্যাস আছে, আমি গঙ্গার কথা বাদ দিচ্ছি, সমরেশ বসু, মূলত পূর্ববঙ্গায় পদ্মা নদীর মাঝি এবং তিতাস একটি নদীর নাম, এই দুটি উপন্যাস নিয়ে বলতে পারি যে কৌশলগত দিক থেকে বা শৈলীগত দিক থেকে পদ্মা নদীর মাঝিকে যতই শ্রেষ্ঠ বলা হোক, আমরা যখন তিতাস একটি নদীর নাম পড়তে যাই তখন বুঝতে পারি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে সীমাবদ্ধতা, তিনি জেলে জীবনের গভীরে পৌঁছতে পারেননি। তার অর্থনৈতিক দারিদ্র্যের যে চিত্র, অর্থনৈতিক যে সীমাবদ্ধতা, যে করুণ ছবি, সেটাকেই তুলে ধরেছেন, কিন্তু সংস্কৃতির গভীরে যেতে পারেননি। সেই জন্যে আমরা দেখব যে পদ্মা নদীর মাঝিতে জেলেদের সমস্ত চরিত্রই নেগেটিভ, কোনো সৎ চরিত্র সেখানে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু অদ্বৈতমল্ল বর্মণ সেই জেলেদের মধ্যে থেকেই বড় হয়ে উঠেছিলেন। আমরা দেখব যে তিতাস একটি নদীর নামে সেখানে যে দারিদ্র, সে দারিদ্র সম্পূর্ণরূপে সেখানেও আছে, কিন্তু সততার অভাব ঘটেনি। দরিদ্র হলেই অসৎ হতে হবে, এই যে এক ধরনের ভদ্রলোকের ধারণা, এর থেকে বিভ্রান্তি করার কিছু হতে পারে না। এইটার এই সীমাবদ্ধতা মানিক বন্দ্যোপাধ্যায় এসে গিয়েছিল, কারণ হচ্ছে তিনি ওই জেলে জীবনের সংস্কৃতির গভীরে পৌঁছবার হয়তো চেষ্টা করতে পারেননি বা চেষ্টা করেননি, সে কারণে। যাই হোক, এই যে সংস্কৃতির গভীরে পৌঁছানো, জীবনের গভীরে পৌঁছানো, তার একটা সাফল্যের দিক এইটা যে মানুষকে তা স্পর্শ করেছে। এমন অনেক মানুষের প্রতিক্রিয়া আমি পেয়েছি উপন্যাসটা লিখে, যেটা এতটা সমাদৃত হবে মানুষের কাছে আমি কখনোই আশা করিনি, লিখতে বসে তো নয়। সেটা হচ্ছে কেউ হয়তো আমাকে হয়তো ফোন করে বলছেন যে আমি উপন্যাসটা 7 বার পড়েছি। আমি অবাক হয়ে বলেছি, আপনি 7 বার পড়েছেন? তখন উনি বললেন যে আপনি আরেকটু অপেক্ষা করুন। তিনি তার বাবার হাতে ফোনটা দিয়ে বলেছেন, বাবা আপনার সঙ্গে কথা বলবে। বাবা বলেছেন আমি এটা 30 বার পড়েছি। আমি অবাক হয়ে গেছি। বললো আমার প্রায় প্রত্যেকটা প্যারা এখন মুখস্থ হয়ে গেছে। এর কারণ হচ্ছে তারা শুধু ওই জীবনের একটা গল্প তাই শুধু নয়, যে সংস্কৃতি, জীবনযাত্রার পুঙ্খানুপুঙ্খ যে বিবরণ তার মধ্যে রয়েছে, তারা সেটাকে গভীরভাবে উপলব্ধি করেছেন। এই কারণে উজানতলীর উপকথা আমার মনে হয়েছে যে সেটি মানুষের কাছে এত প্রিয় হয়ে উঠেছে। আমি অনেক সময় বলে থাকি যে উপন্যাসটা আমি লিখিনি, উপন্যাসটার চরিত্ররাই উপন্যাসটা রচনা করেছে। আমি এই যে চরিত্রগুলোকে দেখেছিলাম, তারা বিভিন্ন সময় এসে এই উপন্যাসের মধ্যে নিজেরাই যেন তাদের আসন গ্রহণ করেছে। আমাকে জোর করে লিখতে হয়নি, আমি যেন একটা সঞ্চালকের মতন, একটা সঞ্চালক যেমন ঘোষণা মাত্র করে এবারে এই শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন কিংবা আবৃত্তি পরিবেশন করবেন, আমার কাজ যেন অনেকটা এরকমই। আমি মাত্র তাকে মঞ্চে বা ওই অধ্যায়ের মধ্যে প্রবেশ করার সুযোগটা দিয়েছি, তারপরে সে তার নিজের কাজটা নিজে করে গেছে। সেজন্য আমি অনেক সময় বলে থাকি যে উপন্যাসটা আমি লিখিনি, উপন্যাসটা যে লিখেছে সে আমি নই। এই উপন্যাসটা এই চরিত্ররাই, তারা নিজেরাই এই উপন্যাসটা সৃষ্টি করেছে। তো এই হচ্ছে আমার উজানতলীর পেছনের সৃষ্টির পেছনের যে কথাগুলো, সেইটা অসংখ্য মানুষ তাদের স্মৃতি, তাদের সুখ দুঃখের বেদনার কাহিনী আমার কাছে উজাড় করে দিয়েছিলেন। ফলে সেগুলোকেই আমি একদম, অজস্র চরিত্র আছে স্বনামে, আমি নামও বদলাইনি, অজস্র চরিত্র এখানে আছে। বিশেষত উপন্যাসের 2য় খণ্ডে যে সুরেন হালদার বলে যিনি আছেন, তিনি আসলে সুরেন সরকার, হালদার তার পিতৃদত্ত পদবী, তারা হালদারই ছিলেন। তো এইভাবেই একটা বড় অংশ তার রয়েছে। উদ্বাস্তু হয়ে আসার পর এখানে তাদের যে জীবনযুদ্ধ, সেটা 2য় পর্বে। তো এইভাবে আমি
চেষ্টা করেছি এই উপন্যাসে সত্যমূলক একটা উপন্যাস, এই উপন্যাসে কল্পনার অবকাশ কম, সত্যের ইয়েটা অংশটাই সব থেকে বেশি। দেশভাগ নিয়ে বাংলায় তেমন উপন্যাস ছিল না বলে একটা সময় খুব আক্ষেপ ছিল, সে কারণেও এমন একটি উপন্যাস লেখার আমার আগেই বলেছি আমার আগ্রহটা সে কারণে ছিল। সত্যি সত্যি একটা সময় ইদানিং অনেক চর্চা হয় পার্টিশন লিটারেচার নিয়ে, কোথাও কোথাও এখন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানোও হচ্ছে, কিন্তু একটা সময় ছিল যে এই দেশ বিভাগ, এই যন্ত্রণা, এটা নিয়ে সাধারণত আমাদের যারা প্রথিতযশা লেখক তারা বিশেষ কিছু লেখেননি। আমার মনে হয়েছিল এই দিকটা আমার লেখা উচিত। সেই কী বলে তাগিদ থেকেই আমি উজানতলীর উপকথার পরিকল্পনা এবং রচনায় ব্রতী হয়েছিলাম।